রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 বিরতিহীন সংবাদের সাথে আছি আমি তানজিনা অন্ত। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত এক গোল বৈঠকে আলোচনায় তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ শিল্প, ব্লু ইকোনমি, পর্যটন এবং তথ্য প্রযুক্তি সেক্টরে আকর্ষণীয় বিনিয়োগের সুযোগ রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সাথে এফটিএ নিয়ে আলোচনায় বাংলাদেশ এখন পুরোপুরি প্রস্তুত। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের বাজারে ডিউটি ফ্রি প্রবেশাধিকার সহ অন্যান্য ব্যবসায়িক সুবিধা পাওয়ার মাধ্যমে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ব্যবসায়িক সম্পর্ক সামনের দিনগুলিতে আরও শক্তিশালী হবে। To commence free trade agreement FTA negotiation with the US at an appropriate time. Already we have done it with Bhutan, and also we have taken initiative to other country. US is of course the largest investor in Bangladesh with stakes in energy, banking and insurance sector. We invite US investment in other lucrative sectors as ICT, renewable energy, shipbuilding, automobile, light engineering, agro-processing, blue economy, tourism, knowledge-based high-tech industry, jute industry, and leather industry, among others. Our investment is heavily on improving the infrastructure and power supply to facilitate FDI in the mentioned that and other promising sectors in Bangladesh. এদিকে বিশ্বের নারী নেতাদের নেটওয়ার্ক গঠনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নারী পুরুষের বৈষম্য দূর করতে এই উদ্যোগ শক্তি হিসেবে কাজ করবে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত এক বৈঠকে এই আহ্বান জানান তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির আহ্বানে বিশ্বের নারী, রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়। নারী ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের 7ম অবস্থানে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিঙ্গ সমতা অর্জনের 3টি সুনির্দিষ্ট প্রস্তাব দেন। এতে নারী ক্ষমতায়নে উপদেষ্টা বোর্ড গঠনের প্রশংসা করে তিনি বলেন, এই উদ্যোগকে স্থানীয়করণ করা জরুরি। সেই সঙ্গে বিশ্বজুড়ে নারী নেতৃত্বাধীন সংগঠনগুলিকে রাজনৈতিক ও আর্থিক সহায়তার প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। সড়ক পথে চাঁদাবাজি বন্ধ সহ 15 দফা দাবিতে পণ্য পরিবহন মালিক শ্রমিকের 72 ঘন্টা কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর। পণ্য উঠানামা হলেও পরিবহন সংকটে হচ্ছে না পণ্য ডেলিভারি, বিপাকে আমদানি রপ্তানিকারকরা। খাতুনগঞ্জে কাঁচা পণ্য নষ্ট হওয়ায় আশঙ্কায় দিশেহারা ব্যবসায়ীরা। বাড়ছে সব ধরনের পণ্যের দাম। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চাঁদাবাজির অভিযোগ তুলে চট্টগ্রাম বন্দরের অবডকে বেসরকারি মালিকানাধীন 18টি কন্টেনার ডিপোতে কাজ বন্ধ রেখেছে ট্রাক, কাভার ভ্যান ও প্রাইম মুভার মালিক শ্রমিকরা। একইভাবে টার্মিনাল থেকেও ছাড়ছে না পণ্য পরিবহন। এতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। পণ্য উঠানামা স্বাভাবিক থাকলেও পরিবহন সংকটে বন্ধ পণ্য ডেলিভারি। জাহাজের থেকে যে কন্টেনার হুক পয়েন্ট থেকে সরাসরি ডিপোতে যায় কিংবা ডিপোত থেকে সরাসরি হুক পয়েন্টে এক্সপোর্ট কন্টেনার আসে, সেগুলোর যাওয়া আসা আজকে বন্ধ। বিগদার সভাপতি বলছেন, দ্রুত এই সমস্যার সমাধান না হলে ভয়াবহ কন্টেনার জটে পড়বে বন্দর। জাহাজ জটের পাশাপাশি পণ্য রপ্তানিতেও নেমে আসবে ধস, বলেন বন্দর ব্যবহারকারীরা। তাদের গাড়ি যদি আক্রান্ত হয় তাহলে করে পণ্য এবং গাড়ি দুটোই নষ্ট হবে। এই ভয়ে তারা কিন্তু গাড়ি চলাচল করতে কিন্তু একটু ভয় পাচ্ছে। বর্তমান চলমান ধর্মঘট অতি সত্বর প্রত্যাহার করা এবং আলাপ আলোচনার মধ্যে সমাধান করা বাঞ্ছনীয়। তবে ট্রাক, খাবার ভ্যান মালিকরা বলছেন, দাবি না মানলে ছাড়বে না কোনো পরিবহন।
সমস্ত ব্যবসায়ীগুলো আজকে অসহায় হয়ে গেছে। আমরা তার জন্য আমরা কোনো হরতাল অবরোধ ধর্মঘট নয়, আমরা শুধুমাত্র কর্মবিরতি পালন করছি। পণ্য পরিবহন বন্ধ থাকায় দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা করছে কাঁচামাল আমদানিকারকরা। বেড়ে যাচ্ছে সব ধরনের পণ্যের দাম। কর্মবিরতিটা যদি দীর্ঘদিন হয় তাহলে আমাদের পণ্য নষ্ট হবে, পাশাপাশি আমাদের যে গন্তব্যস্থলের যে পণ্যগুলো পাঠানোর যে সিদ্ধান্ত সেটি বাধাগ্রস্ত হবে। তবে কোথায় কোথায় পরিবহন ধর্মঘট বন্ধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার পরামর্শ বন্দর সংশ্লিষ্টদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিকের একাংশের ডাকা কর্মবিরতির প্রভাব জানাতে চট্টগ্রাম ও যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় ও রিপন হোসেন। আর শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, বন্দরের কার্যক্রমে ধর্মঘটের কি প্রভাব পড়েছে, কি কি ধরনের সংকট তৈরি হচ্ছে? ধন্যবাদ তানজিনা। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে ট্রাকগুলো আমরা আপনাকে দেখানোর জন্য চাচ্ছি, সড়কের উপরে যে ট্রাকগুলো অবস্থান আছে, কিন্তু সেই ট্রাকগুলো আসলে প্রতিদিন এই সময়টার মধ্যে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করার কথা রয়েছে। চট্টগ্রাম বন্দরের যে গেটগুলো আছে সব গেটে কিন্তু দেখা যাচ্ছে একেবারে ফাঁকা, সে গেট দিয়ে কোনো পরিবহন কিন্তু আসলে বের হচ্ছে না। কিন্তু বন্দরের পণ্য উঠানামা আর যে কার্যক্রম প্রতিদিনই, সে কার্যক্রমটি কিন্তু অনেকটা স্বাভাবিক আছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে 72 ঘন্টার যে কর্মবিরতি, সেই কর্মবিরতির আজকে দ্বিতীয় দিন যাচ্ছে। সেই দ্বিতীয় দিনই কিন্তু আমরা দেখছি অনেকটা প্রভাব পড়তে শুরু করেছে। এখানে যারা আছে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, ট্রাক রাস্তার উপর রেখে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। কোনো পরিবহন কিন্তু এখনো পর্যন্ত ছাড়ার পক্ষে তারা নেই। কিন্তু আসলে আরেকটি পক্ষ আছে তাদের, আমরা দেখেছি আরেকটি পক্ষ কিন্তু তারা কিন্তু আসলে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। তারা কিন্তু আসলে যে এই যে কর্মবিরতির পক্ষে নয়। আমরা একটু কথা বলতে চাচ্ছি এখানে যারা আছেন কর্মবিরতি পালন করছেন, কেন আপনারা এই সময়টার মধ্যে কর্মবিরতি পালন করছেন? আমাদের যে পুলিশের যেভাবে নির্যাতন করতেছে, হ্যাঁ, নির্যাতনের শিকার বর্তমানে আমরা প্রত্যেক মোড়ে মোড়ে চাঁদা দিতে হচ্ছে। এক, দুই হচ্ছে যে বিএটি এর মধ্যে আমাদের হেভি লাইসেন্স জমা নিয়ে আমাদের হেভি ড্রাইভারদেরকে লাইট লাইসেন্স ধরা দিচ্ছে। যেখানে বিএটি এর মধ্যে 1 লক্ষ গাড়ি রোড পারমিট হয়েছে, লাইসেন্স পেয়েছে 2000, 98,000 গাড়ি রোড পারমিট কীভাবে পেয়েছে, এটা আমরা অবাক হয়ে গিয়েছি। এটা দুর্নীতি কীভাবে যে বিএটি এর মধ্যে দুর্নীতি চালাচ্ছে। সাথে একটু কথা বলতে চাচ্ছি, আসলে কি মূলত আপনাদের প্রথম দাবি কি? আসলে দাবিটা সড়ক পথে চাঁদাবাজি, সড়ক পথে চাঁদাবাজি তো আছেই, সাথে সাথে আমাদের যে এআইটি যেভাবে বৃদ্ধি করা হয়েছে, আমাদের পক্ষে এআইটি দেওয়া সম্ভব না। আর এরপরে আমাদের শ্রমিকদের যে লাইসেন্স দেওয়া হচ্ছে না, হেভি লাইসেন্স দেওয়া হচ্ছে না, সেটাও আমরা দাবি জানিয়েছি। এবং বন্দরের ভিতরে আমাদের যে প্রবেশাধিকার, আমাদের ড্রাইভারদেরকে প্রবেশাধিকারের সমস্যা হচ্ছে। সাথে সাথে আমাদের ট্রান্সপোর্ট প্রতিনিধি যারা আছে তাদেরও ওই স্মার্ট কার্ড দিয়ে বন্দরে প্রবেশ। আলোচনায় না গিয়ে কেন কর্মবিরতিতে আপনারা গেলেন? আমরা একাধিকবার মন্ত্রী মহোদয়ের কার্যালয়ে আমরা উপস্থাপন করেছি যে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এবং 15 দফা যেই দাবিটা আমরা উপস্থাপন করেছি, বিভিন্ন 8টি মন্ত্রণালয়ে আমরা উপস্থাপন করেছি যে আমাদের 15 দফা দাবি রয়েছে। আপনারা আমাদের দাবিগুলা অতি সহজেই দেখুন এবং আমাদেরকে সহযোগিতা করুন। আমরা সহযোগিতার হাত। আপনাকে তানজিনা, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এখানে যারা আন্দোলন করছেন তারা তাদের দাবি হলো 15 দফা দাবি। এর মধ্যে কিন্তু সড়ক পথে চাঁদাবাজি সহ কিন্তু বিভিন্ন দাবি নিয়ে তারা অবস্থান এখনো পর্যন্ত করছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাব আমার সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন যশোরে রিপনের কাছে। ধন্যবাদ প্রিয় সহকর্মী নয়ন বড়ুয়া জয় আপনাকে। আমি রয়েছি দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে। এই এমনি সময় থেকেও আমরা দেখেছি যে বেনাপোল বন্দরে যানজটের সৃষ্টি হয়, পণ্যজটের সৃষ্টি হয়। তো বিভিন্ন সময় ধর্মঘট সহ বিভিন্ন দাবি দেওয়া যখন তোলা হয় তখন বেনাপোল বন্দরের যে কার্যক্রম সেটি বন্ধ থাকে। স্বাভাবিকভাবে এই বন্ধ থাকার কারণে এবারও আমরা দেখেছি যে পণ্যজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ লাইন পড়েছে, প্রায় 6 থেকে 7 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। যশোর বেনাপোল যে সড়ক রয়েছে
সড়কে চেকপোস্ট দিয়ে যে পণ্যবাহী যে গাড়িগুলো সেই গাড়িগুলো চলছে না। আমরা যে সাধারণ মানুষ যে ভোগান্তির শিকার হচ্ছে, পাশাপাশি ব্যবসায়ীরা রয়েছে। আপনি জানেন যে কাঁচামাল এবং অন্যান্য পণ্য ভারতে রপ্তানি হয় এবং আমদানি হয়, সেক্ষেত্রেও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি একটু যারা ট্রাক ড্রাইভার রয়েছে তাদের সাথে একটু কথা বলবো। আপনি জানেন যে পরিবহন শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা এই যে ধর্মঘটের কারণে আপনাদের কয়দিন ধরে বন্ধ রয়েছে? আপনাদের এই গাড়ি কতদিন বন্ধ রয়েছে এবং কি অবস্থা? আমাদের অবস্থা, আমরা এখানে আসছি প্রায় 10-15 দিন এবং আর এই 10-15 দিন আমরা দীর্ঘ লাইন নিয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। আর এই ধর্মঘটের কারণে আমাদের গাড়ি খুব বন্ধ হয়ে গেছে। এখন আমরা তো লোড আনলোড কিছু করতে পারতেছি না, আমাদের তো চলাফেরার কোনো লাইন নেই, আমরা খুব অসহায় অবস্থায় আছি। এই হচ্ছে আমাদের অবস্থা। আপনি একটু বলবেন কি অবস্থা আপনাদের? আমরা তো 7-8 দিন থেকে নিয়ে আসছি ঢাকার থেকে বেনাপোলের উদ্দেশ্যে। আমরা এখন খুব কষ্টের ভিতরে আছি, কেননা আমরা লোড আনলোড করা হচ্ছে না বিধায় আমাদের খুব সমস্যা। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে বিভিন্ন তাদের সমস্যার কথা বলছিলেন। আপনাকে যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখায় যে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, আমরা এমনটি দেখতে পাচ্ছি যে এই যে চেকপোস্ট রয়েছে বেনাপোল চেকপোস্ট, সেই চেকপোস্ট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। সে কারণে সাধারণ যারা মানুষ রয়েছে তারা যেতে পারছে না, পণ্য পরিবহন করতে সমস্যা হচ্ছে, এমনটি আমরা দেখেছি। শুধু ব্যবসায়ীরা নয়, বিভিন্ন কাঁচামাল রয়েছে, সেই কাঁচামালেরও সমস্যা হচ্ছে, আমরা এমনটি দেখতে পেয়েছি। এই বন্দর দিয়ে আপনি জানেন যে দেশে প্রায় 5,000 কোটি টাকা সরকার রাজস্ব আদায় করে থাকে। সে কারণে এই বন্দরের গুরুত্ব রয়েছে সব সময়। সে কারণে আমরা দেখেছি যে এই বন্দর দিয়ে বিভিন্ন ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। তো এই ছিল এই বেনাপোল বন্দর থেকে আমার কাছে সর্বশেষ পিসি স্টুডিওতে আপনার কাছে তানজিনা। ধন্যবাদ রিপন, একই সঙ্গে ধন্যবাদ নয়ন বড়ুয়া জয়কে। দর্শক, ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিকের একাংশের ডাকা কর্মবিরতির খবর জানাতে চট্টগ্রাম ও যশোর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। এবারে অন্যান্য প্রসঙ্গ। ই ভ্যালি, ই অরেঞ্জ সহ আরো বেশ কিছু প্রতিষ্ঠানের প্রতারণার পর গ্রাহকের আস্থা সংকটে গোটা ই কমার্স খাত। এতে ক্ষতির মুখে পড়েছেন পুরনো উদ্যোক্তা, মাঠ পর্যায়ের সেলার ও ডিস্ট্রিবিউটররা। উদ্যোক্তারা ও বিশ্লেষকরা বলছেন, যারা গ্রাহকের সাথে প্রতারণা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও জবাবদিহিতার আওতায় আনা গেলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব। এছাড়া ই কমার্স নীতিমালার যথাযথ বাস্তবায়ন ও এ খাতে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে গ্রাহকের আস্থা ফেরানোর পরামর্শ বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। বাজার মূল্যের চেয়ে অর্ধেক দামে পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে লাখ লাখ গ্রাহকের হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালি। এছাড়া ই অরেঞ্জ, ধামাকা সহ নতুন নতুন বেশ কিছু কোম্পানি রাতারাতি ফুলে ফেপে ওঠে। সম্প্রতি এজন্য আলোচনা ও সমালোচনার কেন্দ্রে ই কমার্স খাত। বেশি দামে বিক্রির আশায় এসব কোম্পানিতে লাখ লাখ টাকা বিনিয়োগ করে এখন পথে বসেছেন অনেক গ্রাহক, যার প্রভাব পড়ছে পুরনো উদ্যোক্তা ও বিক্রেতাদের উপরও। বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা হচ্ছে আস্থার সংকট হচ্ছে, অনেক সেলার আছে যারা অল্প পুঁজি নিয়ে ওখানে ইনভেস্ট করেছে, মানে তাদেরকে প্রোডাক্ট গুলো দিয়েছে, তারা এখান থেকে পেমেন্টটা পায় নাই, সো তাদের পুঁজি সংকট হয়েছে। তারা এখন ধরেন দারাজের প্ল্যাটফর্মে প্রোডাক্ট দিবে, কিন্তু তার সেই পুঁজিটা নাই। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, সময় এসেছে ই কমার্স খাতে প্রয়োজনীয় সংস্কার পদক্ষেপের। সরকার একটা সমস্যা হলে তখন রিয়েক্টিভ তার একটা উদ্যোগ হচ্ছে, কিন্তু এটাকে প্রোয়েক্টিভ করতে হবে, এবং সেটা প্রোয়েক্টিভ করতে গেলে সক্রিয় যদি করতে হয় তাহলে আমাদের বিভিন্ন নীতিমালা যেগুলো এখনো নাই সেটা যেরকম আমাদের করতে হবে। যারা ভোক্তা আছেন তাদেরকেও কিন্তু সচেতন করতে হবে যে এখানে ঝুঁকিগুলো কোন জায়গায়। লিগ্যাল অ্যাকশন, ট্রানজাকশন অ্যাকশন সবকিছু সমভাবে যদি সমান তালে চলে তাহলে অ্যাকশন নেওয়াটা অনেক এখানে প্রফেশনালদেরকে ঢুকাচ্ছে। ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই ক্যাবের সদস্য প্রতিষ্ঠান এখন 1600 ছাড়িয়েছে। শুধু নীতিমালা ও আইনের দুর্বলতার সুযোগ নিয়ে ই অরেঞ্জ গ্রাহক ও সরবরাহকারীদের কাছে 1100 কোটি টাকা হাতিয়ে নিয়েছে, কিন্তু এসব টাকা ফেরত দিচ্ছে না। বহুল আলোচিত ই ভ্যালিও নিয়েছে গ্রাহকদের কাছ থেকে 1000 কোটি। আমাদের যে সমস্ত জায়গায় সংস্কারের প্রয়োজন আছে সেখানে বিভিন্ন স্টেক হোল্ডাররা সংস্কারের কাজগুলোতে হাত দেওয়া। ই কমার্সের যে বিজনেস তার মূল জায়গাটা হলো ট্রানজাকশন।
ট্রানজাকশনটা হয় কিন্তু ম্যাক্সিমাম অনলাইনে, সেখানে পেমেন্ট গেটওয়ে এবং বাংলাদেশ ব্যাংক যদি মনিটরিং করে দেখা যাবে এই ধরনের বারবার এই ধরনের ঘটনাগুলো আর ঘটবে না। গেল 2 মাসে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ জমা পড়েছে অন্তত 6,000। ইভ্যালি ও ই অরেঞ্জ ছাড়া আইনি পদক্ষেপ নেই জালিয়াতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া অন্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। ঢাকা থেকে মাত্র 2.5 থেকে 3 ঘন্টায় রেলপথে যাতায়াত করতে পারবে যশোর খুলনার মানুষ। পদ্মা সেতু এই অঞ্চলের যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত করেছে। দ্রুতগতিতে চলছে ট্রেন লাইন নির্মাণের কাজ। পরিপ্রেক্ষিতে আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হবে এই অঞ্চলের মানুষের। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রকল্প অনুযায়ী রেলপথটি ঢাকা থেকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ হয়ে পদ্মা সেতুর উপর দিয়ে চলে যাবে যশোর পর্যন্ত, যা 172 কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে 20টি স্টেশন আছে, যার মধ্যে নতুনভাবে নির্মাণ করা হবে 14টি স্টেশন আর পুরনো স্টেশন সংস্কার করা হবে 6টি। রেল স্টেশনগুলোতে থাকবে আধুনিক সিগন্যালিং ব্যবস্থা। ব্রডগেজ সিঙ্গেল লাইনের এই রেলপথে 120 কিলোমিটার গতিতে চলবে ট্রেন। 66টি বড় সেতু ও 244টি ছোট সেতু নির্মাণ করা হবে। রেলপথ ও সড়কের বিভাজনে থাকবে আন্ডারপাস, অপটিক্যাল ফাইবারের টেলিযোগাযোগ, ভায়াডাক্ট, রুফওয়ে, রেল ক্রসিং, রেল ওভারব্রিজ, প্রকল্প কার্যালয় ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র। দক্ষিণাঞ্চলের মানুষ অবশ্যই এর উপকার ভোগ করবে। পাশাপাশি আমাদের এই পাশের অর্থনীতিতে এই পদ্মা ব্রিজ রেল লিঙ্ক প্রজেক্ট যখন চালু হয়ে যাবে, এই অঞ্চলের অর্থনীতিতে আমূল একটা পরিবর্তন আসবে। বর্তমানে ঢাকা থেকে যশোর যেতে ট্রেনের সময় লাগে 8 থেকে 9 ঘন্টা। নতুন এই লাইন চালু হলে সময় নেমে আসবে 2.5 থেকে 3 ঘন্টায়। এতে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ব্যবসা বাণিজ্য যেমন সম্প্রসারণ হবে, তেমনি জীবনমান উন্নত হবে। আর এ নিয়ে উচ্ছ্বসিত এই এলাকার মানুষ। যশোর থেকে সরাসরি পদ্মা সেতু দিয়ে ঢাকাতে যেয়ে আমাদের দৈনন্দিন কাজ শেষ করে আবারই আমরা যশোরে ফিরে আসতে পারবো। দরকার নেই এখন আমাদের এখানকার কৃষকরা সরাসরি সকালবেলায় মাল নিয়ে ঢাকায় যে পরের দিন আবার মাল বিক্রি করে ফিরে আসতে হবে। এই কাজটা আমাদের দ্রুত করতে হবে, দ্রুত আমাদের এই সার্ভিসটা দিতে হবে। আমরা এই সুবিধাটা দ্রুত চাই। 39,246.80 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা 2024 সালের 3 জুন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার করোনা আপডেট। কাপটা ভালো করে ধুয়ে এক কাপ চা। কাপ তো ভালো করে ধুইতাছি, তো আপনি হাতটা ধুবেন না? চাচা মাস্কটা ঠিক করে পড়েন। মাছ পয়লা চা খামু কেমনে? খাওয়ার আগে নামাইবেন, খাওয়ার পরে উঠাইবেন। নিয়ম মেনে সবাই একসাথে করোনা ঠেকাই। দেশে 6.5 মাস পর দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত কোভিড রোগীর হার 5% নিচে নেমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় দেশে 33,000 নমুনা পরীক্ষা করে 1,562 জনের করোনা শনাক্ত হয়েছে। আর নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়াচ্ছে 4.69%। এদিকে গত 24 ঘন্টায় করোনায় আরও 26 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,45,800 জনে। তাদের মধ্যে 27,277 জনের মৃত্যু হয়েছে। এর আগে সর্বশেষ শনাক্তের হার 5-এর নিচে ছিল 8 মার্চ। সেদিন শনাক্তের হার ছিল 4.98%। আর সবচেয়ে কম শনাক্তের হার ছিল সর্বশেষ 7 মার্চ। সেদিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল 4.3%। একটি সেতু পাল্টে দিয়েছে গোটা এলাকার চেহারা। যে সেতু স্বপ্নেও কোনোদিন ভাবেননি স্থানীয়রা, সেই সেতু এখন উদ্বোধনের অপেক্ষায়। বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের 26তম কিলোমিটার অংশে লেবুখালীর পায়রা নদীর ওপর নির্মিত পায়রা সেতুর কারণে ভাগ্য বদলেছে স্থানীয়দের। এর ফলে দেশের সর্বদক্ষিণের কুয়াকাটা পর্যন্ত ফেরিবিহীন যোগাযোগ স্থাপিত হবে, বাড়বে সড়ক যোগাযোগ এবং সৃষ্টি হবে কর্মসংস্থানের, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। বরিশাল থেকে শাহিন সুমনের তোলা ছবিতে রাহাত খানের প্রতিবেদন, জানাচ্ছেন নিবিন আমিন। 1,118 কোটি টাকা ব্যয়ে দেশের অন্যতম নান্দনিক পায়রা সেতুর মূল অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে অনেক আগেই।
এখন চলছে সৌন্দর্য বর্ধনের কাজ, যে কোনো সময় প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায়। ওভারব্রিজের কাজ চলমান রয়েছে এবং টোল প্লাজা টোল সিস্টেমের কাজ প্রায় শেষের দিকে। এগুলো কাজ শেষ হলেই আমরা উদ্বোধনের দিকে চলে যাব। সর্বশেষ প্রস্তুতিমূলক কিছু আমাদের কাজ বাকি আছে, ফিনিশিং কাজ বাকি আছে, কিছু ছোটখাটো ত্রুটি বিচ্যুতি থাকলে সেগুলো আমরা অ্যাড্রেস করব, শীঘ্রই আমরা সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করতে পারবো। এই সেতুর বদৌলতে পাল্টে গেছে পুরো এলাকার চেহারা। সেতুর দুই পাশের ঢালে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। অনেকটাই শহরের রূপ ধারণ করেছে একসময়ের অবহেলিত লেবুখালী। আগামীতে এই এলাকা আরও জমজমাট হবে এমন আশায় সেতুর দুই তীরে হিড়িক পড়েছে জমি কেনার। কয়েকগুণ বেড়ে গেছে জমির দাম। একটি সেতুর কারণে পাল্টে গেছে স্থানীয়দের জীবনমান, বদলেছে ভাগ্য। এই এলাকায় ব্রিজকে কেন্দ্র করে শিল্প, কল কারখানা, এমনকি এই ক্যান্টনমেন্ট, এর ফলে জমির দাম বেড়েছে, মানুষের জীবনযাত্রার মান বেড়েছে, সবকিছু উন্নত হয়েছে। দক্ষিণ বাংলার উন্নয়নকে অনেক ত্বরান্বিত করবে এবং দক্ষিণ বাংলার আর্থসামাজিক ব্যবস্থা অনেক উন্নত করবে। বরিশাল সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রীর উপহারের এই সেতুর কারণে আমূল পাল্টে যাবে দক্ষিণের সড়ক যোগাযোগ ব্যবস্থা। একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সেতু উদ্বোধনের প্রহর গুনছেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এটি উপহার দিয়েছেন। আমরা নির্ধারিত তারিখে একটি বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠান করে প্রধানমন্ত্রীকে একটি সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিব। গেল মঙ্গলবার বিকেলে এই সেতু উদ্বোধনের সবশেষ প্রস্তুতি পরিদর্শন করেন বরিশালের বিভাগীয় কমিশনার। পরিদর্শন শেষে তিনি বলেন, এই সেতু শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, কর্মসংস্থান, পর্যটনের বিকাশ এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটা একটা নান্দনিক ডিজাইন। এটি কর্ণফুলী ব্রিজের পরে এটি দ্বিতীয় ব্রিজ এবং এই ব্রিজের স্বাস্থ্য ব্যবস্থা দেখার জন্য, মনিটরিং করার জন্য সেই ব্যবস্থা এখানে আছে। কেউ যেন ওভারলোড না হয় সেই ব্যবস্থা আছে। কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট, KFAED এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, OFID যৌথ অর্থায়নে 2016 সালের 24 জুলাই এই সেতু নির্মাণ কাজ শুরু হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।